হ্যালো স্টুডেন্ট, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত। আচ্ছা, তোমরা আশা করি তোমরা পি ব্লকের 1, 2, 3 তিনটে পার্ট দেখে নিয়েছো। 3 নম্বর পার্টে আমরা আগের দিন যেটা করেছি যে অক্সো অ্যাসিড এবং অক্সো অ্যাসিডগুলো স্ট্রাকচার, যদি ফার্স্ট সেন্টার একটা সেন্টার হয় বা দুটো সেন্টার হয় তাদের স্ট্রাকচার কীরকম হয়। এবার স্পেসিফিক্যালি অক্সো অ্যাসিড অফ সালফার, অক্সো অ্যাসিড অফ ফসফরাস, তারপর এই ধরনের এদেরগুলো সব আমরা এক এক করে দেখেছি, ঠিক আছে। এবার আমরা যেটা করব যে আগের দিন আমি বলেছিলাম যে এবার আমরা করব নেচার, বিভিন্ন অক্সাইড নিয়ে কথা বলবো, ঠিক আছে। অক্সাইডগুলো কী ধরনের, তাদের নেচার কী, ঠিক আছে, তাদের স্ট্রাকচার কী, ঠিক আছে। আজকে কথা বলবো ব্যাক বন্ডিং কাকে বলে, ব্রিজ বন্ডিং কী, ঠিক আছে, এই জিনিসগুলো কীভাবে হয়। তারপর বলবো যে তোমাদেরকে আমি একটা ফর্মুলা বা একটা সিরিজ পড়াবো, যেখান থেকে তুমি এর উপর যা রিয়াকশান আসবে সেই রিয়াকশানগুলোকে সব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, নিজের থেকেই করতে পারবে, ঠিক আছে। সুতরাং চলো শুরু করি আজকের টপিক, যে পি ব্লক এলিমেন্ট পার্ট 4। দেখো, ফার্স্ট টপিক আছে নেচার অফ অক্সাইড। আচ্ছা, নেচার অফ অক্সাইড বলার আগে আমি যে জিনিসটা তোমাদের সাথে আগে বলবো সেটা হচ্ছে যে তোমার অক্সাইড তো তোমরা ছোটোবেলা থেকে ক্লাস 7, 8 পড়াশোনা করেছো। অক্সাইড কী হয়, জেনারেলি কী হয় যে নন মেটালের যদি অধাতু, নন মেটাল বা অধাতুর যদি তোমার অক্সাইড হয় তাহলে সেগুলো কী হয়, অ্যাসিডিক হয়, রাইট। আর যদি মেটালের, মেটাল মানে ধাতু, ধাতু যদি অক্সাইড হয় সেগুলো হচ্ছে বেসিক ইন নেচার, ওকে। তবে আর কিছু কিছু অক্সাইড থাকে যেটাতে তোমার দুই ধরনেরই ক্যারেক্টার প্রেজেন্ট থাকে, ঠিক আছে। ধাতুও থাকে আর অধাতুও থাকে, ঠিক আছে। তোমার হচ্ছে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি অ্যাম্ফোটারিক, অ্যাম্ফোটারিক বা ধাতু গল্প। ঠিক আছে, ধাতুরও গুণ থাকে আর অধাতুরও গুণ থাকে। আচ্ছা, এগুলো কারা, ঠিক আছে। আশা করি এগুলো পিরিয়ডিক টেবিল পড়ার সময় তোমাদের সবাই ঠিকঠাকভাবে জেনেছো, ঠিক আছে। তবু আমি এখানে একবার বলে দেবো, ঠিক আছে। ধাতু গল্প কোনগুলো, ঠিক আছে, সেগুলো চিনবে কীভাবে আমি সেগুলো বলে দেবো, ঠিক আছে। ধাতু গল্প চেনার জন্য তোমাদেরকে আগে যেটা চিনতে হবে সেটা হচ্ছে যে একটা, তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। কী মনে রাখতে হবে, একটা সিরিজ তোমাদেরকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম, এটা কি মনে রাখবে সেটাও আমি বলে দেবো। আমি আগে বলে নিই যে তুমি যদি দেখো, যদি আর্সেনিক, ঠিক আছে, অ্যান্টিমনি, ঠিক, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টেলুরিয়াম, ঠিক আছে, তাহলে এদের যদি 3 স্টেট থাকে, এটারও যদি 3 স্টেট থাকে, ক্রোমিয়ামেরও যদি 3 স্টেটে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে 3 স্টেট। আর তোমার ভ্যানাডিয়াম হচ্ছে +5 আর এর ক্ষেত্রে হচ্ছে +4, ঠিক আছে। এরা যদি থাকে তাহলে এরা হচ্ছে ধাতু গল্প, ঠিক আছে। আর ধাতু গল্প কারা হয়, তারা হচ্ছে জেডেন, টিন, VeAl, PbGa। কিছু এদের আর্সেনিক, অ্যান্টিমনি, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টেলুরিয়ামের এর ক্ষেত্রে কি হচ্ছে, এই স্টেটগুলো মাত্র হচ্ছে ধাতু গল্প। বাকি জিঙ্ক, টিন, এই যে গ্রুপটা, এই যে পুরো সিরিজটা, এই সিরিজটা পুরোটাই হচ্ছে তোমার, এই সিরিজটা পুরোটাই হচ্ছে তোমার যে কোনো স্টেটে এরা ধাতু গল্প হয়। তাহলে আমি কীভাবে মনে রাখবো এটা, ঠিক আছে। আমি এর জন্য একটা বলছি যে এটা মনে রাখার জন্য যেটা তোমাদেরকে জানতে হবে, আদসব কার্ভেন্টোতেরা, আদসব কার্ভেন্টোতেরা, আদসব কার্ভেন্টোতেরা, ঠিক আছে। জান শুনো, জান শুনোবে, জান শুনোবে, আলিয়া পাব গে। তাহলে কি মনে রাখতে হবে, তোমাদের অ্যাম্ফোটারিকটা
বোঝার জন্য তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, আজ সব কার্বেন্টো তেরা জান সুনোবে আলিয়া পাবগে। একটু রিলেট করে দিই, আজ ফর আর্সেনিক, এসবি ফর টিন, কার ফর সিয়ার, ভেন্টো ভি, আর তেরা হচ্ছে টি। জান জান হচ্ছে জেডেন, সুনো হচ্ছে এসএন, বি হচ্ছে বে, এল আলিয়া ফর এল, পাব ফর পিপি। তাহলে আজ শুনো কার্ভেন্টো তেরা জান শুনোবে আলিয়া পাবগে। যদি এটা মনে রাখো তোমার ধাতু গল্প সবগুলোই তোমার হয়ে যাবে। তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে যে পিরিয়ডিক টেবিলে এইগুলোই শুধুমাত্র ধাতু গল্প রয়েছে। ঠিক আছে, তোমার এইগুলো যদি ধাতু গল্প থাকে, এক মিনিট, এগুলো যদি ধাতু গল্প থাকে তাহলে ঠিক আছে, এগুলো হচ্ছে ধাতু গল্প। এবার তোমাদেরকে আমি বলি, তাহলে আমরা যে পি ব্লক এলিমেন্ট পড়ছি, পি ব্লক এলিমেন্টে তাহলে কোন অক্সাইডগুলো যতগুলো রয়েছে, আমার যত অক্সাইড রয়েছে, তোমার বোরনের অক্সাইড B2O3, কার্বনের CO, ঠিক আছে, এখানে আরও, এখানে যদি আমি বলি NO, ঠিক আছে, NO, N2O, ঠিক আছে, এই তিনটে মাত্র অক্সাইড রয়েছে। এই তিনটে অক্সাইড হচ্ছে তোমার নিউট্রাল। এগুলো হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, এটা নিউট্রাল অক্সাইড। হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে পি ব্লকের যত এলিমেন্টগুলো আমি বললাম এগুলো সব হচ্ছে নিউট্রাল অক্সাইড। তোমার হচ্ছে তাদের ভিতরে এই তিনটেই হচ্ছে নিউট্রাল অক্সাইড। এটা কি হয়, নন মেটাল বোরন, এটা হচ্ছে তাহলে কি হচ্ছে অ্যাসিডিক। ওকে, এটা অ্যাসিডিক। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম আমি বলেছি অ্যালুমিনিয়াম কোষটা যেখানে +3-তে রয়েছে, অ্যালুমিনিয়াম +3 দেখো, অ্যালুমিনিয়াম যে কোনো স্টেটের থাকলে এটাকে হচ্ছে অ্যাম্ফোটারিক। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম আমি বলেছি এ দুটো হচ্ছে অ্যাম্ফোটারিক। ওকে, এবার দেখো টিনে আসি। টিনের ক্ষেত্রে টিনের আর এটা এই এসআইও কি করে, হাই টেম্পারেচার, যখন হাই টেম্পারেচার থাকবে তখন হচ্ছে এসআইও এক্সিট করে। আর ও টু কি করে, তোমার মানে নর্মাল টেম্পারেচারে এক্সিস্ট করে, এটাও হচ্ছে অ্যাসিডিক। বুঝলেন, তাহলে এটা অ্যাসিডিক। এই যে গ্যালিয়ামের ক্ষেত্রে কি হয়, গ্যালিয়ামের ক্ষেত্রে এই দুটো ফর্মই হয় অ্যাসিডিক। গ্যালিয়ামটা জার্মেনিয়ামের জিইও আর জিইও2 এটাও হয় অ্যাসিডিক। এসএন এর ক্ষেত্রে কি হয়, এসএন আমি বলেছি এসএন হচ্ছে যে কোনো স্টেটেই তোমার হচ্ছে SNPB, এরা পুরো হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে অ্যাম্ফোটারিক। বোঝা গেল? তাহলে বোঝা গেল যে বোরনের যে অক্সাইড রয়েছে, ঠিক আছে, অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এর এই অক্সাইড দুটো হচ্ছে তোমার অ্যাম্ফোটারিক, SnO2 PbO2 হচ্ছে অ্যাম্ফোটারিক, ঠিক আছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে অক্সাইডগুলো অ্যাসিডিক, আর হচ্ছে SiO আর এটা হচ্ছে অ্যাসিডিক। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো ইন্ডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এই দুটো অক্সাইড তোমার হবে শুধুমাত্র বেসিক। ঠিক আছে, ওকে, তাহলে বোঝা গেল এটা হচ্ছে বেসিক। আমি যদি নাইট্রোজেনের কিছু অক্সাইড নিই, সাপোজ ধরো এইটা N2O5, এক মিনিট, তুমি যদি N2O5, N2O3, NO2 এইগুলোর ভেতর দেখো, এইগুলোর ভেতর এই যে মাত্র এই দুটো অক্সাইড, ঠিক আছে, NO and N2O, ঠিক আছে, নিউট্রাল। ঠিক আছে, আমি তোমাদেরকে যখন দেখালাম এখানে বলেই দিয়েছি NO and N2O এটাই মাত্র হচ্ছে নিউট্রাল, আর কার্বন মনোক্সাইড এইগুলো ছাড়া বাকি সব এখানে, তাহলে রেস্ট হচ্ছে আমার অ্যাসিডিক। ওকে, অ্যাসিডিক। ফসফরাসের দুটো অক্সাইড দুটো P2O5 and P2O3, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসিডিক, নন মেটাল। আচ্ছা, আর্সেনিকের তো বলেছি, আর্সেনিক হচ্ছে এখানে +5-এ রয়েছে, অ্যান্টিমনি হচ্ছে +5-এ রয়েছে, তাহলে এই দুটো হচ্ছে
অ্যাসিডিক। ওকে, +3 হলে তোমার এ হতো, আর এগুলো হচ্ছে +3 রয়েছে। তাহলে এই দুটো অক্সাইড ভালো করে দেখো কম্পারিজন, এটা পরীক্ষায় আসে। আর্সেনিকের দুটো দিলে কোনটা অ্যাসিডিক কোনটা বেসিক, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে, দেখো আমি বলেছি যে +3 হচ্ছে অ্যাম্ফোটারিক, তাহলে এটা হচ্ছে অ্যাম্ফোটারিক, আর এটা বাকি সব অ্যাসিডিক। বিসমাথের অক্সাইড, বিসমাথ তো মেটালিক ক্যারেক্টার, মেটালিক সিড হিসেবে থাকে, তাহলে এটা হচ্ছে বেসিক, রাইট। এই হলো। এবার আমাদের যে টপিকটা দেখতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে P2O5 এটা অ্যাসিডিক, নাইট্রোজেনের এটা অ্যাসিডিক, ঠিক আছে, P2O5 P2O3, ঠিক আছে, এগুলো সব অ্যাসিডিক, H2O3 SB এগুলো অ্যাসিডিক, ঠিক আছে। এইখানে এত অ্যাসিডিক আছে, তাহলে এগুলো আমি বুঝবো যে এর অর্ডার কোনটার অর্ডার কোন কীরকম রয়েছে। তাহলে এর অর্ডার বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, যে একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা ফর্মুলা তোমরা যদি মনে রাখো হয়ে যাবে, যে নাম্বার অফ অক্সিডেশন স্টেট, নাম্বার অফ অক্সিডেশন স্টেট মোর যদি বেশি হয় তাহলে কি হয়ে যাবে, অ্যাসিডিটিও বেশি হবে, ঠিক আছে। যেমন তোমার ধরো যদি আমি বলি P2O5 আর হচ্ছে P2O3, এখানে +3 আর +5, তাহলে অবভিয়াসলি এটা অ্যাসিডিক বেশি। আমি যদি ধরি আর্সেনিক, আর্সেনিকের H2O5 আর থাকে হচ্ছে H2O3, তাহলে এটা যদি হয় দেখবে এটা +5 আর এটা +3, তাহলে এটা অ্যাসিডিক, ঠিক আছে। আমি যদি ধরো আরও ইজি আরও করি N2O5 N2O3 আর NO যদি আমি নিই, এটা কি হচ্ছে +5 +3 আর +1, এটা ঠিক আছে। তাহলে কিছু বোঝা গেল এইভাবে অ্যাসিডিক ক্যারেক্টার। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার নিয়ে কোনো এ নেই। এবার আমাদেরকে দেখতে হবে যে অক্সাইডগুলো স্ট্রাকচার কীরকম, ঠিক আছে, কোন অক্সাইডের স্ট্রাকচার কীরকম। এখানে আমি কতগুলো দিয়েছি দেখো, তোমার হচ্ছে যে N2O5 এর স্ট্রাকচার। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে, আমি যেখানেই N দেখবো, ঠিক আছে, সেখানেই আগে আমি যেমন ফসফরাস স্ট্রাকচার করার জন্য যেমন করেছিলাম, যে আমাদেরকে মাথায় করতে হবে যে N2O আর এদের অক্সিজেনগুলোর জন্য কি হবে, ও এইভাবে, ঠিক আছে, কোঅর্ডিনেটেড বন্ধ ও। এবার দেখবো আমাদের হচ্ছে 4টে অক্সিজেন হয়ে গেছে, তাহলে আরেকটা অক্সিজেন, তাহলে এইভাবে, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার হচ্ছে N2O5। এটার যদি দেখো তাহলে এন এর ক্ষেত্রে কীরকম, এন আগে ডবল বন্ড ও করে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে একটা মাত্র অক্সিজেন পড়ে আছে, সেটা এখানে, আর এটা এই হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখবে, এখানে তুমি কি দেখতে হবে যে লোন পেয়ারটা, এখানে লোন পেয়ারটা অক্সিজেনকে দিয়ে দিয়েছে, এখানে লোন পেয়ারটা নাইট্রোজেনের উপর থেকে যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমি দেখো যে NO2 ক্ষেত্রে গেছে ডবল বন্ড ও, আর কি করছে লোন পেয়ারটা এখানে অক্সিজেনকে ডোনেট করে দিয়েছে। তার ফলে কি যাচ্ছে তোমার একটা মাত্র, দেখো এখানে হচ্ছে 4টে, আর মানে দুটো এখানে ইউজ হচ্ছে, আর এখানে দুটো, 4টে, তাহলে 5 নম্বর ইলেকট্রন লোন বেড়েছে। তার জন্য এটা কি হয়, এটা হয় প্যারাম্যাগনেটিক হয় এটা, ঠিক আছে, ব্রাউন কালার হয়, তাই জন্য এটা কি হয়, এটা জেনারেলি ডাইমার করে যায়, কি হয় N2 করে যায় এটা, ঠিক আছে। তখন কি হয়ে যায়, প্যারাম্যাগনেটিক হয়ে যায়, আর তখন হচ্ছে N2 হচ্ছে প্যারাম্যাগনেটিক, ওকে। তখন যেটা ডাইমার করে যেটা হয় সেটা হচ্ছে N2। এটা স্ট্রাকচারটা কীরকম হয় দেখো, আমি এখানে দেখিয়ে দিই তোমাকে। NO এটা রয়েছে, ঠিক আছে, এখানে একটা অক্সিজেন এইভাবে ডোনেটেড, এখানে একটা অক্সিজেন এইভাবে ডোনেটেড, আর এইভাবে ডাইমার করে গেলে আর এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তোমার হচ্ছে এখানে এটা ভুল হলো, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, ওকে, হচ্ছে ডায়াম্যাগনেটিক, রাইট। তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এবার এনওর ক্ষেত্রে কি হবে, এনওর ক্ষেত্রে তো আর অপশান নেই, N ডাবল বন্ড ও, এটা হচ্ছে কি হচ্ছে এখানে, তাহলে দুটো হয়েছে 3টে, আর এখানে মানে এই হচ্ছে সম্পূর্ণ প্যারাম্যাগনেটিক, ভেরি রিয়েক্টিভ, ওকে, প্যারাম্যাগনেটিক। এবার দেখো N2 ওর ক্ষেত্রে কি হবে, যখন দুটো এন আমরা দেখতে পাবো তখন এই ধরনের ক্ষেত্রে অক্সিজেন অ্যাভেলেবেল এন এরকম থাকবে, ঠিক আছে। আরেকটা কি করবে, আরেকটা হচ্ছে লোন পেয়ার দিয়ে দেবে, বুঝে গেল। এর স্ট্রাকচারগুলো তাহলে এরকম। নেক্সট দেখো কি রয়েছে,
যে সালফারের ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে আমরা ফসফরাসের তো স্ট্রাকচার করে এসেছি। ফসফরাস ইউনিট মানেই আমাদেরকে এই ধরনের স্ট্রাকচার P4, এই নিজেদের ভিতরে পুরো বন্ড করে থাকে এরা, ঠিক আছে, এইভাবে পুরো এই বন্ডটা। হ্যাঁ, ওকে, তাহলে P4। এবার দেখো এটা আর এটা একই। এবার দেখো যদি আমি P2O4 করি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, P4O6 করি, তাহলে কি হবে, আমরা 4টে পি যেভাবে কর্নার হিসেবে চুজ করেছিলাম সেই হিসাবেই করব। ওকে, ডিস্টেন্স রাখতে হবে, এভাবে করেছিলাম ওইভাবেই করব, কিন্তু এক্ষেত্রে বন্ডগুলো যেভাবে হবে এইভাবে অক্সিজেনের সাথে বন্ড করব, এইভাবে সব অক্সিজেন একটা করে অক্সিজেন দিয়ে নিজেদের ভিতরে বন্ড করে রাখবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমার, তাহলে কটা অক্সিজেন হলো, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা অক্সিজেন হয়ে গেল। এবার দেখো আরও রয়েছে যে P4O8 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে এই রকম। আগে আমি এটা করে নেবো, যেহেতু অক্সাইড রয়েছে, তাহলে আমি আগে কি করব, 6 করে নেবো। 6 6টা দিয়ে যেরকমভাবে হচ্ছিল ওইভাবে ড্র করে নেব। এই এখানে একটা ছিল এই বন্ড, আর এখানে ছিল একটা। এবার কি হচ্ছে দেখো, কটা 6টা হলো, আরও 2টো পড়ে আছে, তাই তো, 6টা অক্সিজেন, তাহলে এখানে আমার 8টা রয়েছে, আরও 2টো করতে হবে ফসফরাসের সাথে। ওকে, 6 2 8 হয়ে গেল। এবার দেখো সালফারের একটা, যদি আমি সালফার এন্ট্রি নেই এখানে, আগে P4 এর স্ট্রাকচার দেখো, পি পি পি, এখানে পি রয়েছে। এবার দেখো তোমার 3টে সালফার, তাহলে আগে কি হচ্ছে, এই সালফার এইখানটা একটা সালফার এইভাবে, আর বাকিগুলোকে ব্রিজ করে নেবে। এটা সালফার করবে এইভাবে ব্রিজ করে নেবে, বুঝলো, 3টে সালফার এইভাবে থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। I2O5 এর আমি একটা মানে স্ট্রাকচার দেখিয়ে রাখি। এটা আসলে আমি দেওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে তোমার নিটে এসেছিল, ঠিক আছে, এই জন্য এটা তোমার দেওয়া। এখানে এখানে কি করতে হবে, যে আই আর আই, ঠিক আছে, 5টা অক্সিজেন রয়েছে, আই এর কি হচ্ছে এইভাবে থাকে, আর এখানে একটা ও এইভাবে বন্ড করে দেয়, ঠিক আছে। তাহলে এর দেখো কটা এ হচ্ছে, 1 2 3 4 5টা, এখনো 2টো পড়ে আছে, এইভাবে 2টো লোন পেয়ার, এখানে 2টো লোন পেয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে এদের স্ট্রাকচারগুলো, এই কটা স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে যেগুলো পরীক্ষাতে আসে। যদিও এটা তোমার হাইব্রিডাইজেশনের পার্ট চলে যাচ্ছে, ঠিক আছে, তো এটা পি ব্লকের ভিতর বলে আমি তাই পুড়িয়ে দিলাম এটা। এবার আমাদের নেক্সট টপিক দেখতে হবে যে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে। বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের, বয়েলিং পয়েন্ট কাকে বলে সেটা আগে জানতে হবে। বয়েলিং পয়েন্ট জিনিসটা ঘটনাটা কি, ঠিক আছে, তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়েছো যে এগুলো অ্যাকচুয়ালি বয়েলিং হচ্ছে যে সারফেস ফেনোমেনা, তাই তো। সারফেস ফেনোমেনা যদি হয়, ধরো এই একটা এ রয়েছে, ঠিক আছে, এখানে 2টো লিকুইড রয়েছে, ঠিক আছে, 2টো লিকুইড দিয়েছে। এবার এদেরকে যদি আমি, লিকুইডে রয়েছে, ঠিক আছে, লিকুইড রয়েছে, এবার এদেরকে যদি আমি হিট দিই, ঠিক আছে, এইভাবে যদি আমি হিট সাপ্লাই করি, তাহলে কি হবে, ঠিক আছে, এদের ভিতরে ডিস্টেন্স বাড়বে, ডিস্টেন্স বেড়ে কি হবে, তবেই এরা কি হচ্ছে বাইরে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে বয়েলিং পয়েন্ট। যখন আমরা সারফেস থেকে যে টেম্পারেচারে বেরোবে সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। মানে কি আমি বলতে চাইছি, যে হিট দিলে কি হচ্ছে, এগুলো নিজেদের ভিতর অ্যাট্রাকশানকে ভেঙে, সেটা অ্যাট্রাকশান বিভিন্ন ধরনের অ্যাট্রাকশান হতে পারে, অ্যাট্রাকশান নিয়ে থাকে। অ্যাট্রাকশান ফোর্সটা কি হয়, 2টো টাইপের অ্যাট্রাকশান ফোর্স হতে পারে, ঠিক আছে। একটা কি হতে পারে, একটা হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্স, নিজেদের ভিতর ভ্যান্ডার। আরেকটা হচ্ছে বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে যেটা ফ্যাক্টরটাই করে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং সেটা ইন্ট্রামলিকুলার, ইন্টারমলিকুলার দুটোই হতে পারে। ওকে, তাহলে এইগুলো ফ্যাক্টর। তবে আমি এখানে একটা বলে রাখি যে এর রেঞ্জটা, হাইড্রোজেন বন্ডিংয়ের যে অ্যাট্রাকশন ফোর্সটা, এটা মাচ মোর গ্রেটার দেন ভ্যান ডার ওয়াল ফোর্স, ওকে, বা লন্ডন ফোর্স, ঠিক আছে।
আমরা একে কি বলি, ভ্যান্ডার ওয়াল ফোর্স, তাই তো। বা কি বলা হয়, লন্ডন ফোর্স, লন্ডন ফোর্সও বলা হয়। ওকে, এবার জিনিসটা কি আমি তোমাদেরকে আরো ক্লিয়ারলি বলি, ঠিক আছে। ধরো তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে যেটা বলছো প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল আর হচ্ছে অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল কার বয়েলিং পয়েন্ট বেশি, ঠিক আছে। প্যারানাইট্রো এর ক্ষেত্রে প্যারানাইট্রোর হচ্ছে প্যারানাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট বেশি। কারণ কি ছিল দেখো, প্যারানাইট্রোফেনল স্ট্রাকচার যদি তুমি ড্র করো, যে এখানে কি ছিল, এই হোক এরকম 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 ওই ছিল। তাহলে আরেকটা ইউনিট যদি আমি ড্র করি, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কি দেখা যায়, যে কি হচ্ছে, এরা এদের ভেতর এইরকম ভাবে হাইড্রোজেন বন্ডিং করছে, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড, এই একটা হাইড্রোজেন বন্ড। তাহলে এই যে হাইড্রোজেন বন্ড করে থাকছে, এরকম এখানে আরো অনেক ইউনিট রয়েছে, এরকম আরো এরকম, এখান থেকে একটা হয়ে গেছে, এখান থেকে একটা হয়ে গেছে, এখান থেকে একটা হয়ে গেছে। এইভাবে এরা কি হচ্ছে, নিজেদের ভিতরে একটা জাল তৈরি করে রেখেছে, ঠিক আছে। জাল সহজে একে হিট দিয়ে ছাড়ানো যাবে না, ঠিক আছে। তাহলে এই জন্য কি হয়, প্যারানাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট। আর এই দিকে তোমার কি হয়, অর্থ এর ক্ষেত্রে, নাইট্রোফেনলের ক্ষেত্রে তুমি দেখবে যে ওটা ওখানে ওএইচ, আর এখানে থাকে নাই ও, এই যে এই কি হচ্ছে, এইখানে তারা এখানে যেটা হাইড্রোজেন বন্ডটা সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, মানে নিজেদের ভিতর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, ইন্টারমলিকুলার। আর এর ক্ষেত্রে হচ্ছে ইন্টারমলিকুলার, বোঝা গেল। তাহলে এই এটা থেকে ফেনোমেননটা থেকে তুমি বুঝতে পারছো যে বয়েলিং পয়েন্ট হাইড্রোজেন বন্ডিং এর উপর কিভাবে ডিপেন্ড করে। আরো কিছু ঘটনা রয়েছে যেগুলো, এক মিনিট, আরো কিছু ঘটনা রয়েছে, কিরকম রয়েছে, যে ওয়াটার হচ্ছে ওয়াটার ওয়াটার কি হয়, লিকুইড, ওকে। আর এইদিকে H2S কিন্তু গ্যাস। কেন হয় ওয়াটার লিকুইড, ওয়াটারের ক্ষেত্রে সেম ঘটনা, যে হাইড্রোজেন বন্ডিং কিরকম হয়, HOH। আবার আরেকটা এর ধরনের এর আছে, এইভাবে ডট ডট করে ভাবে পুরো চলতে থাকে চেন, ঠিক আছে। তাহলে এই জিনিস যদি হয়ে থাকে, ঠিক আছে, জল এই জন্য কিছু নিজেদের ভিতরে অ্যাট্রাকশন হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং এর জন্য নিজেদের ভিতরে অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি, তাই এই জন্য এরা কি হয়, লিকুইড স্টেট থেকে। হোয়ারেস তোমার হচ্ছে H2S এর ক্ষেত্রে, এক মিনিট, H2S টা আমি এখানে লিখবো না, H2S এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং, H2S এর ক্ষেত্রে অ্যাবসেন্ট, এইচ বন্ডিং অ্যাবসেন্ট। আচ্ছা তোমরা আশা করি জানো যে কার ভেতর হাইড্রোজেন বন্ডিং হবে, চিনবে কীভাবে, তার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে ফোন, FON। যেখানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন দেখতে হবে, সেখানেই একমাত্র হাইড্রোজেন বন্ডিং, আর সঙ্গে তো এই হাইড্রোজেন থাকতেই হবে, ঠিক আছে। সেখানে তুমি কি, তুমি হাইড্রোজেন বন্ডিং অ্যাকসেপ্ট করতে পারো। তাহলে বোঝা গেল এখানে ও রয়েছে, সুতরাং এখানে হাইড্রোজেন বন্ডিং, এখানে হাইড্রোজেন বন্ডিং অ্যাবসেন্ট নেই, রাইট। তাহলে এই জন্য এটা কি থাকে, গ্যাস অবস্থায় থাকে, ফ্রিলি মুভ করতে পারে, এরা সবাই একসাথে জুড়ে থাকে। আচ্ছা আরেকটা ঘটনা হয়, যেটা তোমাদের যে পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, HF ইজ লিকুইড আর HCl কিন্তু গ্যাস। কেন হলো, সেম ঘটনা, HF আবার একটা HF আবার একটা HF, এইভাবে ডট ডট করে এরা হাইড্রোজেন বন্ডিং করতে থাকে, ঠিক আছে। কিন্তু তোমার এই সেল, আমি কি বলে ফোন, এখানে Cl আর H এর ভিতরে কেউ নেই, তাহলে এই জন্য হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে হয় খুব লো, তার জন্য কি হয়, এরা হচ্ছে গ্যাস, রাইট। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমি একটা সিরিজ বলবো তোমাদেরকে, ঠিক আছে, কি মানে বয়েলিং পয়েন্টের অর্ডার, ঠিক আছে, বয়েলিং পয়েন্টের অর্ডার। এই অর্ডারটা দেখো কি হবে, তোমরা
ভ্যান্ডার ওয়ালস ফোর্স যখন দেখবে, একটা জিনিস মনে রাখবে, ভ্যান্ডার ওয়ালস ফোর্স সবসময় কি হচ্ছে, মলিকুলার ওয়েটের প্রপোর্শনাল। মলিকুলার ওয়েটের প্রপোর্শনাল, যার যত মলিকুলার ওয়েট বেশি তারা স্বাভাবিক। এবার যদি আমি গ্রুপ 13 কথা আসে, যে CH4 SiH4 GH4 আর হচ্ছে SnH4 যদি আমি করি, তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়েট সব থেকে বেশি টিডেড, তাহলে তার জন্য কি হবে, এটা বেশি, এটা বেশি, এটা বেশি। বুঝে গেল বয়লিং পয়েন্ট হবে। কিন্তু তোমার প্রবলেমটা আসবে নেক্সট থেকে, নাইট্রোজেন ফ্যামিলিতে NH3 CH3 SH3 SbH3, ঠিক আছে। আবার এক্ষেত্রে কি হচ্ছে, ওয়াটার H2S H2Ac আর H2T, এখানে থাকবে HF HCl HBr HI, ঠিক আছে। এটা কিন্তু এখানে সমস্যাটা যেটা আসবে, জেনারেলি কি হয়, তোমার এইভাবে এইভাবে বাড়তে থাকে, ঠিক আছে। কিন্তু তুমি যখনই এটা দেখবে, এর ক্ষেত্রে আমি বলি ওয়াটারের ক্ষেত্রে, বা এখানে কি হচ্ছে, সব হাইড্রোজেন বন্ডিং, এখানে সব হাইড্রোজেন বন্ডিং থাকে। আর যেহেতু হাইড্রোজেন বন্ডিং থাকে, এদের মানে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হয়। হাইড্রোজেন বন্ডিংয়ের বয়লিং পয়েন্ট বলেছি ভ্যান্ডার ওয়ালের থেকে অনেক বেশি, ঠিক আছে। মলিকুলার ওয়েটের উপর তখন কাজই করে না, তখন কি করবে, এগুলো তখন চলে আসবে নিচে, মানে রেঞ্জটা এই ধরনের হবে, এখানে হবে H2O। সিমিলারলি এক্ষেত্রে এই রেঞ্জটা চলে আসবে, এখানে হয়ে যাবে HF সব থেকে বেশি, তারপর এটা, তারপর এটা। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যামোনিয়া কিন্তু এখানে প্লেস হবে, ঠিক আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে তাহলে কি করতে হবে, আমি যদি এখানে করে দিই, তাহলে দেখো যে এখানে আমার অ্যামোনিয়া চলে আসছে, আর এটা বোঝা গেল। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই বয়লিং পয়েন্ট সিরিজ পড়তে গেলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। এবার দেখো নেক্সট হচ্ছে হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড, ঠিক আছে। হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডের প্রপার্টিগুলো তোমাদেরকে জানতে হবে। আমি যদি ধরি হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডের ক্ষেত্রে, সাপোজ আমি ধরলাম, এক মিনিট একটু এদিক করে লেখা যায়, যদি আমি দেখি যে HF, যদি দেখি HF HCl হাইড্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড বললাম, HBr আর হচ্ছে HI যদি আমি নিই, তাহলে এদের যে প্রপার্টি, আমি সাপোজ প্রথমে যদি বন্ড লেন্থ করি, বন্ড লেন্থ যা সাইজ বড় তার বন্ড লেন্থ বড়, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে তোমার হচ্ছে প্রথমে HI, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। এবার বন্ড লেন্থ যদি হয়, তাহলে বন্ড স্ট্রেংথ কি হবে, বন্ড স্ট্রেংথ ঠিক উল্টো হবে বন্ড, ঠিক আছে। যে যত ছোট তার স্ট্রেংথ তত বেশি, তাহলে HF সব থেকে এটা হয়ে গেল। এবার যদি বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি ধরা হয়, BD বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি ধরি, তাহলে যে যত ছোট তার তত স্ট্রং, তাহলে তাকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, তাহলে এটা এইভাবেই থাকবে। অ্যাসিডিক ক্যারেক্টার, অ্যাসিডিটি দেখো, অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু তোমাকে যেটা আগে করতে হবে, ঠিক উল্টো ঘটনা হয়, HI এর বেশি, তারপর BR, তারপর কেন হয় দেখো, সাইজ যেহেতু বড়, সাইজ বড়, I মাইনাসের সাইজ অনেক বড়, তার ফলে কি হবে, যে I মাইনাসের ভেতর তোমার যে ইলেকট্রনগুলো ভালো ডিসপার্স হয়ে থাকতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়েল ডিসপার্স মানে ছড়িয়ে থাকতে পারবে ভালো, ঠিক আছে। যার জন্য কি হয়, এটা বেশি হয়। এবার দেখি আমি যদি কিছু নেক্সট গ্রুপের দিকে যাই, তাহলে সেখানে দেখবে যে আমি যদি আরো একটা ধরি NH3 PH3 ASH3
SbH3 আর বিসমাথ H3 যদি আমি ধরি, তাহলে বন্ড লেন্থ, আচ্ছা বন্ড স্ট্রেংথ করে দিলাম আমি। বন্ড স্ট্রেংথ তাহলে কি হবে, এখানে বেশি হবে, কারণ বন্ড লেন্থ যেহেতু এর বেশি, কন্ডেনসেশন এনার্জিও সেম। এখানে যেটা জানতে হবে যে রিডিউসিং পাওয়ার, রিডিউসিং পাওয়ার মানে কি, অ্যাকচুয়ালি এক ধর H প্লাস ডোনেশন, এন্ড H প্লাস ডোনেশন প্রপার্টি। H প্লাস ডোনেশন প্রপার্টি যদি তুমি দেখতে চাও, একটা জিনিস মনে রাখবে যে নাইট্রোজেনের কি হচ্ছে না, sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে, এটা তো কোনো হাইব্রিডাইজেশনই নয় এটা, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে তোমার, কি দাঁড়াবে, হাইড্রোজেন মানে হাইড্রোজেন ডোনেশন অ্যামোনিয়া কি হচ্ছে একদম কি হচ্ছে মানে খুব ভালো বন্ডিং রয়েছে, স্মল যে বন্ডিংটা অনেক বেশি, তার ফলে কি হবে রিডিউসিং পাওয়ার দেখবে এই হাইড্রোজেন সহজে দেবে না, যার জন্য কি হচ্ছে বিসমাথ তো মেটালিক ক্যারেক্টার এসে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে রিডিউসিং পাওয়ারটা এই হবে, বিসমাথের সব থেকে বেশি, তারপর অ্যান্টিমনি, তারপর আর্সেনিক, তারপর ফসফরাস, তারপর নাইট্রোজেন, রাইট। তাহলে আশা করি তোমাদের হচ্ছে হাইড্রোজেন কর্নিক কম্পাউন্ডগুলো বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিং তোমাদের যেটা দেখতে হবে, ব্যাক বন্ডিং একটা আসলে এটা হচ্ছে কোঅর্ডিনেটেড পাই বন্ড। মানে কি কোঅর্ডিনেটেড পাই বন্ড? কোঅর্ডিনেটেড পাই বন্ড মানে কি বলছি, পাই বন্ড জেনারেলি কি হয়, পাই বন্ড জেনারেলি কি হচ্ছে দুজনের শেয়ারিংয়ে তৈরি হয়, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে বন্ড তৈরি হবে কিন্তু দুজনের শেয়ারিংয়ে না, একজনের শেয়ারিং। মানে আমি বলতে চাইছি যে একজনের কাছে প্রচুর পয়সা আর একজন ভিক্ষা করে গেছে, মানে একজন ভিখারি হয়ে গেছে, তাহলে মানে এর কাছে তাহলে কি হচ্ছে ভ্যাকেন্ট অর বা ভ্যাকেন্ট সিট রয়েছে, আর এর কাছে কি হচ্ছে ইলেকট্রন, এর কাছে অনেক এর আছে, এই কি করবে ওর খালি জায়গাতে এটা দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে এখানে কি করবে পাই বন্ড ধরবে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটাকেই আমরা বলবো ব্যাক বন্ডিং। বোঝা গেল যে তাহলে কি হচ্ছে, মানে আমি বলতে চাইছি বোরন BF3 এর কথা বলছি, তাহলে এক্ষেত্রে কি হবে, বোরনে কি হচ্ছে একটা ভ্যাকেন্ট থাকে, ঠিক আছে, ভ্যাকেন্ট এর আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, জাস্ট মিনিট, তাহলে বোরনের ক্ষেত্রে কি হয়, এই এফ আর এই এখানে কি হচ্ছে ফ্লোরিনের এরকম ধরনের লোন পেয়ার রয়েছে, লোন পেয়ারে ভরপুর, মানে এদের কাছে সম্পত্তির অভাব নেই, ঠিক আছে, আর এর রয়েছে খালি, তাহলে কি করবে এই এখানে 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 কি হচ্ছে ডোনেশন হতে থাকবে, ঠিক আছে, দিয়ে পাইপ বন্ড করার টেন্ডেন্সি হতে থাকবে, ঠিক আছে, পাইপ বন্ড ফর্ম করতে থাকবে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো ব্যাক বন্ডিং, ঠিক আছে। তাহলে ব্যাক বন্ডিং হলে তাহলে কি হবে, যেহেতু পাইপ বন্ড ফর্ম হচ্ছে, আচ্ছা এটা একেবারে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু ওয়ান অ্যাট এ টাইম, মানে একজনই করতে পারবে এটার সাথে বন্ডিংটা, ওকে। এবার ডিউ টু তোমার হচ্ছে ব্যাক বন্ডিং মানে বিবি, ঠিক আছে, আমি এটাকে বিবি বলবো এবার, ঠিক আছে, বিবি। তাহলে ব্যাক বন্ডিং এর জন্য তোমার কি হয়ে যাচ্ছে, যেহেতু পাই বন্ড ফর্ম হচ্ছে, ব্যাক বন্ডিং যত বেশি হবে তাহলে পাই বন্ড লেন্থ মানে পাই বন্ড ফর্মেশন তত বেশি, আর পাই বন্ড ফর্মেশন বেশি মানে বন্ড লেন্থ বন্ড লেন্থ বন্ড লেন্থ কি হয়ে যাবে তোমার কমে যাবে, পাই বন্ড ডবল বন্ড হচ্ছে, তার জন্য কি হচ্ছে পাই বন্ড, মানে আমি যদি সিঙ্গেল বন্ড নিই আর ডবল বন্ড নিই, কে ছোট, যার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, সিঙ্গেল বন্ড কি হয় sp3 ক্যারেক্টার হয়, আর ডবল বন্ড হচ্ছে sp2, তাহলে কোথায় পার্সেন্ট, এখানে এস ক্যারেক্টার 33.33% এস পার্সেন্টেজ অফ এস, আর এর ক্ষেত্রে কি হচ্ছে এখানে 25%, ঠিক আছে 25% এস, আর এর ক্ষেত্রে আছে 33.33%, তাহলে যার যত এস ক্যারেক্টার তার তত স্ট্রং, আর সে তত বন্ড লেন্থটা ছোট, তাহলে এক্ষেত্রে কি আছে বন্ড লেন্থটা ছোট হবে। এবার ধরো আমি বলছি যে পাই বন্ডের স্ট্রেংথ, ঠিক আছে, মানে গ্রুপ ওয়াইজ কীভাবে ভ্যারি করে, আমি একটা জিনিস বলছি যে যে ধরো 2p 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 3p 3p 3d আর 3d 3d, যদি এই ধরনের ব্যাক বন্ডিং হয়
ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছিল দেখো, এখানে পি ছিল, ঠিক আছে, এটা 2p ছিল এর, আর এক্ষেত্রেও 2p ছিল, তাহলে যে 2p ব্যাক বন্ডিং, ঠিক আছে, আমি এটা বলতে চাইছি। তাহলে 2p ব্যাক বন্ডিং এর ক্ষেত্রে এটা মনে রাখবে যে আমার তখনই সম্ভব যখন হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ড আর সেকেন্ড পিরিয়ড যখন একসাথে থাকবে, এটা সব থেকে বেশি। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এটা কোথায় কি হবে বেশি হয়, এটা আমাদের মানে n1 প্লাস n2 যার যত বেশি হবে তার কি হচ্ছে ব্যাক বন্ডিংটা তত বেশি হবে। বোঝা গেল? এক্ষেত্রে দেখো n1 প্লাস n2, এখানে 4 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে আবার দেখো যে দুটোরই 1 রয়েছে, সেক্ষেত্রে p যেহেতু রয়েছে তাহলে আমাদেরকে পিটাকে আগে নিতে হবে। তাহলে আমি যদি এখানে একটা এতে আসি, কনক্লুশনে আসি যে এক্সিলেন্ট বিবি কোথায় হবে, এক্সিলেন্ট বিবি, এক্সিলেন্ট বিবি, এক্সিলেন্ট বিবি হওয়ার জন্য যেটা করতে হবে যে আমরা করব কি, যে 1 অ্যাটম, তাহলে 1 অ্যাটম তাহলে কি হবে, 1 অ্যাটম মাস্ট বি সেকেন্ড পিরিয়ড। ওকে, তাহলে একটা অ্যাটমকে অবশ্যই সেকেন্ড পিরিয়ডের হতে হবে এক্সিলেন্ট হওয়ার জন্য। আর সেকেন্ড অ্যাটম, সেকেন্ড অ্যাটমকে তোমার হচ্ছে 2p or 3p হতে হবে। যদি এটা হয় মানে 3p হতে হবে এমন নয়, ঠিক আছে, মানে সেকেন্ড পিরিয়ড or থার্ড পিরিয়ড। ওকে, যদি হয় তবেই একমাত্র এক্সিলেন্ট বিবি হতে পারবে। আমি তোমাকে আরো এক্সাম্পল দিয়ে আমি বলছি, এগুলো এক্সপ্লেন করছি আরো। তোমার ধরো আমি নেক্সট পেজে যে বলছে যে VF3 আর BF4, ঠিক আছে, এদের যে বন্ড লেন্থটা, বন্ড লেন্থ তোমার হচ্ছে বন্ড কি বন্ড, বিএফ বন্ড, বিএফ বন্ড লেন্থটা কি হবে। এবার দেখো যে তাহলে আমি যদি দেখি এক্ষেত্রে এফ, আমি এক্ষুনি বললাম যে বোরনের ক্ষেত্রে হচ্ছে 2p, তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো, তাহলে আমি তোমাদেরকে বলে নিই যে এখানে তাহলে ব্যাক বন্ডিং হচ্ছে, তাহলে এখান থেকে ব্যাক বন্ডিং, এখান থেকে ব্যাক বন্ডিং হচ্ছে, পাই ক্যারেক্টার পেয়ে যাচ্ছে। তাহলে পাই ক্যারেক্টার যদি হয়ে যায় তাহলে আমি কি বলেছি যে বিবি যদি থাকে, বিবি যদি বেশি হয় তাহলে বন্ড লেন্থ কিন্তু কমে যাবে, বন্ড লেন্থ আছে কমা। আবার আমি যদি BF4 ধরি, BF4 মাইনাস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে একটা ক্লোরিন এখানে, তাহলে কি হচ্ছে ক্লোরিন এখানে, তাহলে ভ্যাকেন্ট আর নেই, এখানে নেগেটিভ চার্জটা পুরো এখানে একটা এ করে নিয়েছে, খেয়ে নিয়েছে, তাহলে এখানে যেহেতু নো বিবি, তাহলে নো বিবি, তাহলে কি হচ্ছে বন্ড লেন্থ বাড়া, তাহলে কার বন্ড লেন্থ বেশি, তাহলে বন্ড BF বন্ড অফ BF3 ছোট, আর তুলনায় BF বন্ড অফ BF4 মাইনাস। আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সট আরেকটা উদাহরণ নেই, তোমার দেখবে যে Me3N, ঠিক আছে, তোমার হচ্ছে ডট BF3, ঠিক আছে, তাহলে আরেকটা হয় BF3, এটা পরীক্ষায় আসে যে কোন বন্ড কার মানে কোন কম্পাউন্ডের ক্ষেত্রে বন্ড লেন্থটা মানে এখানে আছে কম্পেয়ার BF বন্ড, তাহলে আমার কি হচ্ছে BF বন্ড, তাহলে আমি আগে ব্যাক বন্ডিং চেক করবো। এবার দেখো কি হয়, Me3 আর এইখানে কি হচ্ছিল, এখানে এফ রয়েছে, এবার ভ্যাকেন্ট এ রয়েছে, নাইট্রোজেন কি করবে এইভাবে এখানে স্ট্রাকচারটা তৈরি করবে, তাহলে কি হচ্ছে এখানে ভরে গেছে, তাহলে এইখান থেকে যে ব্যাক বন্ডিং এর চান্স অফ ব্যাক বন্ডিং আর নেই, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে নো বিবি। ওকে, আর এখানে কি BF3 তে তো ব্যাক বন্ডিং রয়েছে এফ, আর এখানে হচ্ছে এফ, তাহলে ব্যাক বন্ডিং যেহেতু রয়েছে তাহলে কি হচ্ছে এখানে বিবি প্রেজেন্ট, তাহলে যেখানে বিবি প্রেজেন্ট তাহলে বন্ড লেন্থকে কি করবে, বন্ড লেন্থ কমে যাবে, তাহলে কি হচ্ছে BF বন্ড ইন কি হচ্ছে Me3N BF3, আর BF বন্ড
NH BF3 এখানে বেশি, বুঝা গেল? মানে এটাতে বেশি, নো বিবি যেহেতু এখানে, এটা একটা পরীক্ষাতে আছে। এবার আছে আরো, এবার দেখি নেক্সট দেখবে যে ইনঅর্গানিক বেঞ্জিন। ইনঅর্গানিক বেঞ্জিন, ইনঅর্গানিক বেঞ্জিনটা কি? ইনঅর্গানিক বেঞ্জিনের ফর্মুলা কি? যে B3N3A6, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি আমি দেখি কিরকম হয় এটা, স্ট্রাকচারটা আগে ড্র করে নিই। এখানে রয়েছে N, এখানে B, এখানে R। তাহলে সেটা যদি হয় তাহলে দেখবে এইরকম বন্ড রয়েছে, আর প্রত্যেকের সাথে হাইড্রোজেন রয়েছে। প্রত্যেকের সাথে হাইড্রোজেন রয়েছে। এবার কি হচ্ছে, নাইট্রোজেনের যে লোন পেতে আছে সেটা এই ব্যাক ডোনেশন হচ্ছে বিতে, এইভাবে বন্ডিং চলছে, ঠিক আছে? এবার দেখো এটা ইনঅর্গানিক বেঞ্জিন বলেছে, এর কারণ কি? এখানে এটা দেখবে যেটা এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, আর নাইট্রোজেনটাও দেখবে sp2 হাইব্রিডাইজড। ওকে, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার কি হয়ে গেল? প্ল্যানার, ঠিক আছে? এতে নাম্বার অফ পাই বন্ড কিছু 6 পাই ইলেকট্রন, 6 পাই ইলেকট্রন রয়েছে, 6 পাই ইলেকট্রন। এদের কি রয়েছে, কটা হাইড্রোজেন রয়েছে? 6টা হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে? আর এরা কি হচ্ছে? অ্যারোমেটিক। তাহলে আমি সেই রকম ভাবে যদি বেঞ্জিন নিতাম সিমিলার স্ট্রাকচার ছিল, এখানেও এই সিক্স সব ছিল, এখানে 6 ছিল। এরা কি ছিল? sp2 হাইব্রিডাইজড, এটাও sp2 হাইব্রিডাইজড। ওকে, তাহলে এরাও প্ল্যানার ছিল, এটাও প্ল্যানার। এখানেও 6 পাই ইলেকট্রন, এখানেও 1 2 3 মানে 6টায় পাই ইলেকট্রন। এখানে 6টা হাইড্রোজেন বন্ড রয়েছে, হাইড্রোজেন বন্ড না, 6টা হাইড্রোজেন রয়েছে, আর এটাও অ্যারোমেটিক। তাই জন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক বেঞ্জিন। ওকে, এই দুটোতে নাম্বার অফ ইলেকট্রনও সমান, কাউন্ট করে দেখবে নাম্বার অফ বন্ডিং এ যে ইলেকট্রনগুলো সেগুলো সমান। আচ্ছা, তো বেঞ্জিন হয়ে গেল, ঠিক আছে? এবার যে কম্পাউন্ডগুলো রয়েছে একটু এটা বাড়িয়ে নিই। হ্যাঁ, এবার কি হচ্ছে? সিও। এই মলিকুলগুলো তোমাকে মনে রাখতে হবে যে ব্যাক বন্ডিং কিভাবে হচ্ছে। সিও তে দেখবে সি ডাবল বন্ড ও, এবার কি হচ্ছে, তাহলে আর মানে 4টে এখানে ফাঁকা থাকছে, তাহলে এইখানে কি হয়? এই ব্যাক বন্ডিং হয় এখানে, ঠিক আছে? এখানে এইভাবে ব্যাক বন্ডিং হয়। এটাই অর্গানিকে পড়েছে। এখানে কি হচ্ছে, তোমার কি হয়ে যায় যে NH2 থাকতো, এখানে তো লোন পেয়ার রয়েছে, আর এখানে এটা ফাঁকা রয়েছে, প্লাস রয়েছে, তাহলে এখান থেকে ব্যাক বন্ডিং এভাবে হয়ে যায়, ঠিক আছে? সিলিকনের ক্ষেত্রে এখানে কি হয়, সিলিকনে ফাঁকা ফেস রয়েছে, তাহলে এটা এখানে ডোনেট হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি আবার যে দুটো রয়েছে এখানে ডোনেট হয়ে যাবে। অ্যামোনিয়ার এক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে এই হবে 3টে, এইভাবে এখানে লোন প্যাক, তাহলে এইভাবে ডোনেট হয়ে যাবে। এখান থেকে ওয়ান্স এট এ টাইম এভাবে ডোনেট হতে থাকবে। এর ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? এই ক্লোরিন থেকে এইভাবে ব্যাক বন্ডিং হতে থাকবে। এর ক্ষেত্রে দেখো এনসিওর ক্ষেত্রে ডবল বন্ড সি, ডবল বন্ড ও, আর এখানে হচ্ছে SiH3, তাহলে কি এখানে ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যাকেন্ট স্পেস রয়েছে এখানে, তাহলে এটা এখানে ডোনেট হয়ে যাবে। এটা বোঝা গেল? এইভাবে ব্যাক বন্ডিং হতে থাকবে। এর ফলে যে যে ঘটনাগুলো আমরা পাবো, ঠিক আছে, এর ফলে আমরা যে যে ঘটনাগুলো পাবো সেটা আমাদেরকে করতে হবে। কি ঘটনা পাচ্ছি? এই যে ট্রাই ইথাইল সিলাইল অ্যামিন প্ল্যানার, মানে ট্রাই ইথাইল সিলাইল অ্যামিন, এটা যদি দেখো তুমি স্ট্রাকচারটা, ইথাইল না ট্রাই মিথাইল, এটা ঠিক আছে, ট্রাই মিথাইল সিলাইল অ্যামিন, ট্রাই মিথাইল সিলাই
ট্রাইমিথাইল সিলাইন অ্যামিন। এই যে লোন পেয়ারটা রয়েছে এটা এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, তা এইভাবে কি হচ্ছে তোমার ডিসপার্সড হয়ে থাকছে, ছড়িয়ে থাকছে। এখানে যেহেতু ছড়িয়ে থাকছে তাই এটা কি হয় তোমার হচ্ছে, যদি এর হাইব্রিডাইজেশন তুমি দেখো, ঠিক আছে, এই নাইট্রোজেন যদি তুমি হাইব্রিডাইজেশন দেখো, স্টেরিক নাম্বার যদি দেখো, স্টেরিক নাম্বার মানে কি হচ্ছে লোন পেয়ার প্লাস হচ্ছে বন্ড পেয়ার, মানে সাইড অ্যাটম, বন্ড পেয়ারও বলতে হবে না, সাইড অ্যাটম, নাম্বার অফ সাইড অ্যাটম কটা রয়েছে, 3টে রয়েছে। আর লোন পেয়ার এখন ডিসপার্স নেই, তাই জন্য কি হচ্ছে এটা 3, মানে 3 মানে কি হচ্ছে sp2 হাইব্রিডাইজড মানে হচ্ছে প্ল্যানার। ওকে, তাহলে এটা হচ্ছে এই জন্য হচ্ছে প্ল্যানার। আমি যদি ট্রাই মিথাইল অ্যামিন ধরি, এটা CH3 যদি ধরি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু লোন পেয়ার এখন রয়েছে। লোন পেয়ার যদি তাহলে স্টেরিক নাম্বার কি হয়ে যাচ্ছে, লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম, তাহলে লোন পেয়ার হচ্ছে এখানে, এখানে কিন্তু রয়েছে লোন পেয়ার একটা আর সাইড অ্যাটম 3টে, মানে হচ্ছে 4, মানে sp3 হাইব্রিডাইজড মানে হচ্ছে পিরামিডাল। বোঝা গেল? পিরামিডাল এটা এই জন্যই কি বলছে ট্রাইমিথাইল অ্যামিনেজ পিরামিডাল। তাহলে এটা হয়েছে। এবার লুইস অ্যাসিড হিসাবে কাজ করছে। লুইস অ্যাসিড কাদেরকে বলবো? লুইস অ্যাসিড হচ্ছে তোমার ইলেকট্রনের হচ্ছে মানে ভিখারি আর কি যাদের বলতে, ঠিক আছে, এটা হচ্ছে মানে ইলেকট্রনের ভিখারি, মানে লুইস অ্যাসিড, একটা যে লুইস অ্যাসিড মানে এর কাছে ইলেকট্রন এখন অ্যাভেলেবেল রয়েছে, তাহলে এ কি করতে হবে, ইলেকট্রনকে ডোনেট করতে পারবে। বুঝা গেল? এই ইলেকট্রনকে ডোনেট করতে পারবে, আর এখানে তো লোন পেয়ার নেই, তো একটু ডোনেট করতে পারবে না, তাহলে তাই জন্য এটা লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা, আরেকটা যদি আমি এক্সাম্পল নিই, আচ্ছা 1 মিনিট, এখানে দেখো যে এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে, তোমার সিলাইল আইসোসায়ানেট হচ্ছে লিনিয়ার, হোয়ার মিথাইল আইসোসায়ানেট কিন্তু বেন্ড। কেন হচ্ছে আগে দেখে নিই, ঠিক আছে। এখানে দেখো নাইট্রোজেন ডবল বন্ড সি ডবল বন্ড ও, এখানে রয়েছে SiH3 যদি হয় তাহলে এর যে লোন পেয়ারটা রয়েছে নাইট্রোজেনের, এ কি করবে এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এর যে এখন স্টেরিক নাম্বার কি দাঁড়াবে, এখানে লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম, একটা দুটো সাইড অ্যাটম, তাহলে কি দাঁড়াচ্ছে লোন পেয়ার 0 আর দুটো সাইড অ্যাটম, মানে এটা হয়ে যাচ্ছে sp হাইব্রিডাইজড। sp মানে হচ্ছে লিনিয়ার। এবার যদি আমি ধরি যে মিথাইল আইসোসায়ানেট, এটা যদি আমি ধরি মিথাইল আইসোসায়ানেট যদি ধরি, তাহলে কি হচ্ছে এক্ষেত্রে দেখো N ডবল বন্ড, এটা তো C ডবল বন্ড, এটা রয়েছে। এবার যদি আমি মিথাইলটা নিই, দেখো কি এ তো আর ব্যাক বন্ডিং করতে পারছে না, তাহলে এর ক্ষেত্রে আমি স্টেরিক নাম্বার যখন লোন পেয়ার প্লাস সাইড অ্যাটম করবো, তাহলে হচ্ছে 1 একটা লোন পেয়ার রয়েছে আর এখানে দুটো, তাহলে এটা হয়ে যাবে তখন কিন্তু 3, মানে হচ্ছে sp2, আর sp2 তো একটা লোন পেয়ার, তাহলে এটা হচ্ছে বেন্ড। বুঝে গেল? তাহলে বেন্ড স্ট্রাকচার, আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা, নেক্সট হচ্ছে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার, ঠিক আছে। লুইস অ্যাসিডিক ক্যারেক্টার মানে হচ্ছে লোন পেয়ারের, মানে যার লোন পেয়ারের প্রতি খিদে রয়েছে, ঠিক আছে, মানে যে যত বেশি লোন পেয়ার খেয়ে নেবে সে তত কম দেবে, তার লুইস অ্যাসিডিটি কমে যাবে, ঠিক আছে, যে যত ডোনেট করছে তত লুইস অ্যাসিড। আমি যদি BF3 ধরি, BF3 এরকম রয়েছে, তারপর BCl নেই, আমি যদি BR নিই, এইভাবে BR নিই, আর B যদি I তাহলে I এর ক্ষেত্রে কি হবে, এটা এতই বড়, ঠিক আছে, এর সাথে এর ব্যাক বন্ডিং কখনোই হবে না, কারণ এটা 2p আর এটা হচ্ছে 4d, ঠিক আছে, 2 3 4, ঠিক আছে, 3 4 5, এটা 5d তে চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 2p 5d পসিবল না, ঠিক আছে, 2p 5pও যদি ধরি, p তো নয়, d অ্যাকচুয়ালি এটা, তাহলে কি হচ্ছে এটা হবে না কখনো, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে নো BB। ওকে, যার জন্য কি হচ্ছে এর ইলেকট্রনটা
এ কি ইজিলি দিতে পারবে। এখন ইলেকট্রন যেহেতু বিবিতে প্রেজেন্ট করছে না, তাহলে এর কাছে অ্যাভেলেবেল, আয়োডিন কী করে তখন ইজিলি তোমার লোন পেয়ার দিয়ে দেয়। তার ফলে কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার বেড়ে যায়, তার থেকে ব্রোরন, বোঝা গেল? এইভাবে চলে অ্যাসিডিক ক্যারেক্টার। ওকে, আচ্ছা আমি আরেকটা অর্ডার বলে রাখি, ঠিক আছে? এটা পি হবে, ঠিক আছে? পি, ডি নয়, ডি তো থাকেই, সঙ্গে পিও থাকে। একটা জিনিস মনে রাখবে যে টু পি এক্ষুনি তো বলা হলো, টু পি ব্যাক বন্ডিং স্ট্রেন্থ সব থেকে বেশি, তারপরে হচ্ছে থ্রি পি টু পি, তারপরে হচ্ছে 4p 2p, তারপরে হচ্ছে 5p 2p, বুঝলো? বিবি স্ট্রেন্থ তোমাদের এর জন্য আমি লিখে রাখলাম। আচ্ছা চলো নেক্সট টপিক হচ্ছে ব্রিজ বন্ডিং। ব্রিজ বন্ডিং কিছু না, এক ধরনের নতুন ধরনের বন্ড ফর্ম হবে ব্রিজ বন্ডিং, ঠিক আছে? এর দুটো পার্ট আছে, ঠিক আছে? আমি যদি ফার্স্ট পার্টটা নিই, মানে আমি বলতে চাইছি হ্যাভিং লোন পেয়ার, মানে কেউ যদি লোন পেয়ার ডোনেট করে সেটা এক ধরনের, আর নো লোন পেয়ার। যাদের লোন পেয়ার আছে তাদের ক্ষেত্রে যে বন্ডটা হয়, আমি যদি এই ধরনের একটা এই কনস্ট্যান্ট ওয়াই রয়েছে, এখানে ওয়াই রয়েছে, এখানে এক্স, এখানে ওয়াই, ওয়াই আর ওয়াই। এবার বললাম যে এদের লোন পেয়ার রয়েছে, এতে লোন পেয়ার রয়েছে, এনিহাও এদের লোন পেয়ার রয়েছে। যদি লোন পেয়ার থাকে তাহলে এর ক্ষেত্রে লোন পেয়ার নেই, এর ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, তাহলে কি করবে, এই ডোনেটটা এখানে করে দেবে, ঠিক আছে? সিমিলারলি এই লোন পেয়ারটা এখানে ডোনেট করে দেবে, তাহলে এই যে বন্ডিংটা এটাকেই বলা হবে ব্রিজ বন্ডিং। বোঝা গেল? যে যদি হয় তাহলে আমি যদি, এটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে Al2Cl6, Al এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, আর এখানে হচ্ছে Cl। তাহলে সেটা যদি হয় তাহলে কি হচ্ছে, এখানে হবে, আর এটা হচ্ছে, ওহো এক মিনিট, আর এটা হচ্ছে এইভাবে। বোঝা গেল যে কি হবে, এর যে লোন পেয়ার, ক্লোরিনের লোন পেয়ার এইভাবে ডোনেট করে, ঠিক আছে, যে স্ট্রাকচারটা দাঁড়ায়, ঠিক আছে? তাহলে এই ধরনের, তাহলে ইলেকট্রন যথেষ্ট রয়েছে, তাহলে এটাকে বলা হয় ইলেকট্রন সাফিসিয়েন্ট বন্ডিং, ইলেকট্রন সাফিসিয়েন্ট বন্ডিং। এটা কি হচ্ছে, এটা হচ্ছে Al2Cl6, তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, আলটিমেট এই ধরনের Cl বন্ড করে নিল, আর Cl আর এখানে Cl। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ইলেকট্রন সাফিসিয়েন্ট। যদি তুমি ধরো যে লোন পেয়ার নেই, লোন পেয়ার, তাহলে কি আর কখনো এরকম ধরনের ব্রিজ বন্ডিং হবে না? হবে। কিভাবে হবে দেখো, যে বি এটা যদি হয়, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই কিন্তু ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, তখন কি হবে, এই বন্ডটাই পুরোটা ডোনেট হয়ে যাবে, তাহলে সেই যে এটা, ঠিক এখানে ভ্যাকেন্ট রয়েছে, কিন্তু এখানেও ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, তাহলে এই যে বন্ডটা, আমি উদাহরণ দিই একটা। আচ্ছা নেক্সট, তাহলে যদি আমি দেখি যে বোরন হাইড্রাইড B2H6, এটা এই ধরনের বোরনের, মানে B2H6 কি হয়, এটা ডাইবোরন, এটা ঠিক, এটা এখানে চলে আসে, এখান থেকে, সরি বন্ডিংটা ভুল দেখালাম, এই বন্ডটা এখানে চলে আসে, আর এই বন্ডটা তখন এখানে চলে যায়। তাহলে এটা যেভাবে এক্সিস্ট করে সেটা হচ্ছে H, তাহলে এর ক্ষেত্রে যেটা এক্সিস্ট করে এইভাবে এক্সিস্ট করে। মানে এখন তুমি ধরো, তা বোরনের ক্ষেত্রে তাহলে 3টে ইলেকট্রন ছিল, ওকে, তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই একটা ইলেকট্রন,
আর এই একটা ইলেকট্রন। তাহলে এই যে বন্ডটা তৈরি হলো, এই যে বন্ডটা, দুটো বন্ড তৈরি হলো, এই যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটাকে বলা হয় ব্যানানা ব্যানানা বন্ড। ওকে, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বন্ড। এটা ঠিক আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এটাকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন। 2 ইলেকট্রন কেন? এখানের একটা ইলেকট্রন আর এখানের একটা ইলেকট্রন, মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর বোরনের ইলেকট্রন। এটা কি হচ্ছে, এই পুরো 3টে সেন্টার, এই দুটো বোরন আর একটা হাইড্রোজেন নিয়ে এই 3 সেন্টার তৈরি করছে, আর দুটো ইলেকট্রন হচ্ছে, একে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বলা হয়। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হলো সবার। এবার হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হয়ে গেল। এবার দেখো আমি তোমার আরো একটা উদাহরণ দিই। এটা কি বলা হয়? ডাইবোরেন। ওকে, এটাকে বলা হয় ডাইবোরেন। আমি আরেকটা মানে আর একটু ছোট্ট একটা উদাহরণ দিই, যে BCl2 যখন হচ্ছে হাই টেম্পারেচার, যখন হাই টেম্পারেচার হবে তখন এই নর্মাল থাকে। যখন লো টেম্পারেচার তখন কি হয়ে যায়, এটা BCl2 হিসাবে এক্সিস্ট করে, মানে ডাইমার ফর্ম করে যায়। ডাইমারটা স্ট্রাকচারটা কিরকম হয়? BCl এই এইটা নিয়ে দাঁড়ায় BeCl। তা এইভাবে এরা থাকে, ঠিক আছে। এখানে Cl, এখানে এইভাবে থাকে ওরা, ঠিক আছে। আর যদি BeCl2, ঠিক আছে, BeCl2 সলিডে কিন্তু সলিড ফর্ম যখন থাকে তখন কিন্তু এটা কি হয়, এটা পলিমার ফর্ম করে যায়। মানে পলিমারের ক্ষেত্রে তখন কি হয়ে যায়, তখন আবার একটা এখান থেকে অ্যাড হয়ে যাবে, আবার এখানে একটা অ্যাড হয়ে যাবে, এইভাবে পলিমার ফর্ম। বোঝা গেল? দুটো কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা 3 সেন্টার 2 ইলেকট্রনের বন্ড, দুটো খুব পপুলার, তাই ডাইবোরেন। আর এটা BeCl2টা বলে দিলাম, অনেকে তো জানেই না BeCl2-র ব্যাপারে, আসলে তাকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, ডাইবোরেনটার ব্যাপারে আরেকটু বলে নিই, ঠিক আছে। এইখানে যেটা থাকবে, যে এই যে এই অ্যাঙ্গেলটা নামে, এগুলোকে টার্মিনাল হাইড্রোজেন বলা হয়, এগুলোকে টার্মিনাল হাইড্রোজেন, আর যে ব্রিজ হাইড্রোজেন, এগুলোকে ব্রিজ হাইড্রোজেন বলা হয়। তাহলে সেটা যদি হয়, এক্ষেত্রে মনে রাখবে যে এই যে বন্ডটা, ঠিক আছে, এটা কিন্তু 120 ডিগ্রি, মানে হাইড্রোজেন, বোরন আর টার্মিনাল হাইড্রোজেন, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান হয় কিন্তু 120 ডিগ্রি। ওকে, আর এটার ক্ষেত্রে হয় তোমার এই অ্যাঙ্গেলটা যদি আমি নেই, তাহলে এটা মনে রাখবে যে HB আর হচ্ছে HB, এটা হচ্ছে 97-এর আশেপাশে থাকে। বুঝা গেল? তাহলে কোনটা বড়? কারণ এইটা হচ্ছে 120, এটা সব থেকে বেশি বড়। ঠিক আছে, অনেকবার প্র্যাকটিস করবে তবে মাথায় আসবে। এবার ধরো এখান থেকে পি ব্লক থেকে কিছু ডায়াগ্রাম তো বলেই দিয়েছি, কিছু পি ব্লক থেকে কিছু মানে রিয়েকশন আছে, সেই রিয়েকশনগুলোকে তোমাদের মনে রাখতে হবে। তার জন্য তোমাকে এই টেবিলটা মনে করতে হবে, ঠিক আছে। ফ্লোরিন অক্সিডাইজিং এজেন্টের গডফাদার ফ্লোরিন কি হচ্ছে, গডফাদার, এটা মাথায় রাখো। ফ্লোরিন হচ্ছে গডফাদার। আচ্ছা, সব থেকে বেশি ফ্লোরিন, তারপরে ওজোন, তারপরে হচ্ছে তোমার এটা ব্লিচিং পাউডার, তারপরে এটা মার্শাল অ্যাসিডের আয়নটা K2CH2 7, ঠিক আছে, H2O2 পারঅক্সাইড আর কি, তারপরে Mna2, তারপর ক্রোমিয়াম, ঠিক আছে।
তারপর ক্লোরিন, তারপরে অ্যামোনিয়া। তাহলে এইগুলোকে যখন, তাহলে তোমাকে এটা পুরো সিরিজটা মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? তার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক বলছি, মনে রাখো। ফির ওজো, তোমরা লিখে নাও, ফির ওজো बीच बाजार में मर गई, আমি লিখে দিই, फिर वो जो बीच बाजार में मर गया, परमन परमन का कंट्रोल नहीं, का कंट्रोल नहीं, তাহলে फिर वो जो बीच बाजार में मर गई, परमन परमन का कंट्रोल नहीं, ঠিক আছে? তাহলে এইটা যদি মনে রাখো, ফির পর কি হচ্ছে এফ, তারপর হচ্ছে ওজো ফর ওজোন, বিচ ফর ব্লিচিং পাউডার, মার্গে ফর মার্শাল অ্যাসিড, পারমান মানে K2CH2O7, ওকে? হ্যাঁ, KMnO4 হবে এটা, সরি, দিস ইজ KMnO4, হ্যাঁ, পারম্যাঙ্গানেট হবে এটা, KMnO4, ঠিক আছে? পারম্যাঙ্গানেট, পারমান পারঅক্সাইড, মান MnO2 मैंगनीज, তা K2CH2O7। তাহলে फिर वो जो बीच बाजार में परमन परमन का कंट्रोल नहीं, তাহলে এটা হচ্ছে, এটাকে মনে রাখার জন্য কাল নাই करेगा सफाई, নাই करेगा सफाई, নাই মানে নাপিত, ঠিক আছে? তাহলে কাল নাই करेगा सफाई মানে কালকে পরিষ্কার করা হবে, ঠিক আছে? তাহলে কাল নাই करेगा सफाई, तब बाहर नाइट्रस फिर से आई, बाहर नाइट्रस फिर से आई, তাহলে বোঝা গেল যে তাহলে কি হচ্ছে, फिर वो जो बीच बाजार में परमन परमन का कंट्रोल नहीं, काल नाई करेगा सफाई, काल पर क्लोरीन, नाई पर नाइट्रिक एसिड, सफाई पर सल्फ्यूरिक एसिड, ठीक है? बाहर नाइट्रस फिर से आई, बाहर मतलब बेरियम, सॉरी ब्रोमीन, नाइट्रस, नाइट्रस एसिड, Fe3+ NiO2, দ্যাটস ইট। তাহলে এইটা যদি মনে রাখো, আমি এটা মুখস্থ করাচ্ছি বা তোমাকে মনে করাচ্ছি, কারণ কি এক্ষুনি বুঝতে পারবে কেন করাচ্ছি, ঠিক আছে? আর সালফার যেটা হয়, সালফার সব থেকে কম হয়, এ হচ্ছে গডফাদার, আর সালফার আয়োডিন এরা হচ্ছে সব থেকে কম। আশা করি এতটা তোমরা বুঝতে পারলে। এই যে এখানে দুটো দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমার হচ্ছে Pb4+ আর Bi5+, বিসমাথ, এরা ঠিক এই জায়গাটাতে, এই সালফার আর এইখানটাতে এরা থাকে, এই দুটোতে, ঠিক আছে? এদের প্লেসটা ঠিক এরকম Pb4+ আর হচ্ছে বিসমাথ 5+, ঠিক আছে? এরা ঠিক এই জায়গাটাতে থাকে। আচ্ছা, তা যদি হয়, ঠিক আছে, আমি কেন বললাম এত এত কিছু তোমাদেরকে, আমি কেন বললাম, গডফাদারকে সরিয়ে রাখি। এবার দেখো, এবার যদি আমি করি যে ফ্লোরিন অক্সিডাইজিং হয় না, মানে অক্সিডাইজিং পাওয়ার বেশি, মানে আর আয়োডিন সব থেকে অক্সিডাইজিং পাওয়ার কম, মানে আমি যেটা বলছি যে ধরো তুমি যদি I- নাও, এনিও যেখান থেকে পাও, ও ইজিলি অক্সিডাইজিং পাওয়ার কম, তাহলে ইজিলি I2 তে কনভার্ট হচ্ছে, ইজিলি, খুব ভালো হবে। তারপরে হবে ব্রোমিন, হাফ বেড, তারপরে হবে ক্লোরিন, আর ফ্লোরিন, ফ্লোরিনকে তুমি করতেই পারবে না, কেউ করতে পারবে না, ক্লোরিন কখনো F- থেকে F2 তে যাবে না, ঠিক আছে? তাহলে এক্সট্রা ক্যাটালিস্ট দিতে হবে, তবে ওখানে বোঝা গেল। কিন্তু আরো একটা জিনিস রয়েছে, যদি আমি ধরি, যদি আমি ধরো এই ধরনের ফ্লোরিনের সাথে, ফ্লোরিন এর সাথে আমি নিয়ে নিয়েছি I-, তাহলে I- যখন গডফাদারের সামনে পড়ে যাবে, তাহলে ও কি করে দেবে, তোমার গডফাদারের সামনে পড়ে গেছে, তাহলে কি হচ্ছে, এবার ওকে I2 হয়ে যেতে হবে,
আর এটা M মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? যদি ধরো এই ধরনের রিয়াকশন হঠাৎ করে তোমাকে একটা রিয়াকশন পড়ে গেলে এটা, ঠিক আছে, প্লাস হচ্ছে I মাইনাস যদি হয়, তাহলে কি করবে? তাহলে এ তো স্বাভাবিক ব্যাপার, এখানে পজিশন, এখানে আয়োডিন সব থেকে নিচে, আয়োডিনকে আরামসে I2 তে কনভার্ট করে দেবে, আর এটা Pb2 প্লাস হয়ে যাবে। আমি ব্যালেন্স করছি না, আমি জাস্ট এটা বলছি। যদি Fe3 প্লাসের সামনে পড়ে যায় মাইনাস, তো আগে পাওয়ার বেশি, তাহলে ইজিলি হয়ে যাবে I2 প্লাস হচ্ছে Fe প্লাস, Fe2 প্লাস হবে অ্যাকচুয়ালি। তাহলে বোঝা গেল যার অক্সিডাইজিং পাওয়ার সব থেকে কম সে ইজিলি কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, ইজিলি ইলেকট্রন ডোনেট করে দিতে পারবে। তারা আমার I মাইনাসটা ইজিলি I2 তে কনভার্ট হয়ে যাবে, Br মাইনাসটা ইজিলি Br2 তে কনভার্ট হয়ে যাবে। আমি এর অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার। HCl, এই দেখো HCl, তাহলে HCl যদি হয় তাহলে এখানে Cl মাইনাস আছে, তাহলে আমার তো এবার কোনটা, এ দেখো সব রিজেনগুলো আমার ওখানে ছিল, ঠিক আছে, এবার কোনটা Cl2 তে কনভার্ট হবে, মানে I2 তে Cl2 তে কনভার্ট কারা করতে পারবে, ঠিক আছে। তুমি যদি সিরিজটা দেখো, ফির ও যে বীজ বাজার মে যদি আমি ধরি, তাহলে ক্লোরিন দেবে আমার এখানে, এখানে ছিল ফ্লোরিন, তারপরে ছিল ওজোন, তারপরে ব্লিচিং CaOClCl, এটা ছিল ব্লিচিং, এরকম করে ডট 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 করে গিয়ে আমার কি হচ্ছে, कंट्रोल नहीं, ঠিক আছে, का कंट्रोल नहीं, परमान का कंट्रोल नहीं, তাহলে कंट्रोल মানে K2Cr2O7, তাহলে এইখান পর্যন্ত যারা থাকবে এরপর তো ক্লোরিন আছে, এই পার্টটা সবাই কিন্তু Cl মাইনাসকে Cl2 তে কনভার্ট করে দেবে। তাহলে আমি দেখে নিই, তাহলে K2Cr2O7 আগে ছিল, তাহলে এখানে Cl2 হয়ে যাবে। H2SO4, H2SO4 কোথায় ছিল, ক্লোরিনের পরে না আগে, ক্লোরিনের পরে ছিল, তাহলে নো রিঅ্যাকশন, ঠিক আছে। তারপর হচ্ছে MnO2 আগেই ছিল, এর আগেই, তাহলে এটা Cl2 হয়ে যাবে। ওজন তো রয়েছে আগে, এখানে এটাও Cl2 হয়ে করে দেবে, ব্লিচিংও Cl2 করে দেবে, MnO2 Cl2 করে দেবে, আগে রয়েছে সব। অ্যাকচুয়ালি এটা ওজন, ঠিক আছে, এটাও করে দেবে Cl2, এটা হচ্ছে ডেকান প্রসেস, ঠিক আছে, ডেকান প্রসেস। ডেকান প্রসেস এইভাবেই আমরা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন প্রসেস, ক্লোরিন তৈরি করা হয় এনভায়রনমেন্ট থেকে। আচ্ছা, পিবি এখানে কি হচ্ছে, 4+ রয়েছে, Pb4 প্লাসের প্লেসটা আমি বলে দিয়েছি, ঠিক তোমার হচ্ছে মার্শাল অ্যাসিডের পরেই থাকে, তাহলে এটাও কি করবে, Cl2 তে কনভার্ট করে দেবে, এটাও Cl2 তে কনভার্ট করে দেবে। তাহলে বোঝা গেল যে আমি একটা সিরিজ মনে রাখছি, এরপর কতগুলো রিয়েকশন দেখো তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারছো। এখানে শুধু এইটাই জানতে চাই যে Cl2 ফর্ম হবে কি হবে না, ঠিক আছে, এই রিজেন্টটা দেওয়া হলো, এখানে Cl মাইনাস থেকে Cl2 তে কনভার্ট হবে কি হবে না, যে বহুবার কোশ্চেন এসেছে এখান থেকে, তাই আমি এটা দেখিয়ে দিলাম। নেক্সট দেখো যে HBr, একদম সিমিলার ফেনামেনা, সিমিলার ঘটনা, কিন্তু এখানে সিরিজটাকে হচ্ছে Br ক্লোরিনের নিচে, তাহলে এখান থেকে এটা যেটা ক্লোরিন থেকে শুরু হবে, ডট O2 তে শুরু, O3 থেকে শুরু হয়ে ডট ডট এইভাবে যাবে আপ টু যাবে সালফিউরিক অ্যাসিড, তারপরে আছে ব্রোমিন, ঠিক আছে, মানে এই পার্ট পুরো সবাই রিয়েকশন করবে, এখানে যা দেবে সব রিয়েকশন করে নেবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, H2SO4 তো সব করে নেবে, তাহলে এইগুলো সব কি করবে, Br মাইনাস থেকে Br2 হয়ে যাবে, এটা বাকিটা তোমরা করে নিও, এখানে Br2 হয়ে যাবে, এটা Br2 হয়ে যাবে, ঠিক আছে, সব সিরিজে আগে রয়েছে, সব আগে রয়েছে, এখানে Br2 হয়ে যাবে, এখানে Br2, সব Br2 হয়ে যাবে, এগুলো Br2, সব Br2, রাইট, সব Br2 হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র যদি আমি এখানে আমার থাকতো যে নাইট্রাস অ্যাসিড থাকতো, যদি Fe3 প্লাসের কোন বা আয়োডিন থাকতো, সেক্ষেত্রে হতো না রিয়েজেন্ট হিসাবে, ওকে। নেক্সট হচ্ছে কি হচ্ছে, এখানে একটা জিনিস মনে রাখবে যে সালফার আমাদের সিরিজে ছিল না, আমি বলেছিলাম যে একদম শেষে থাকে এটা, ঠিক আছে, আয়োডিনের পরেও থাকে, এখানে আয়োডিনও রিয়েকশন করতে হবে এর সাথে, মানে এমনই এই অবস্থায়। এখানে কি হয় জেনারেলি, H2S কি হয়, H2S কি হচ্ছে +2 তে, -2 তে রয়েছে, সরি +2 তে রয়েছে, -2 থেকে কি হয়ে যাবে, এসে কনভার্ট হয়ে যাবে,
এখানে সবে সবে সালফার পাবে, এই জন্য H2 এর যা রিয়াকশন পাবে এগুলো সবে সালফার, বুঝে গেল? তাহলে আমি একটা সিরিজ আনবো, তারপর যত ধরনের রিয়েকশন সব আমি ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এই জন্যই আমি সিরিজটা তোমাদেরকে দেখালাম। ওকে, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, আমি এই জন্যই তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে, কীভাবে কী করবে। ওকে, আরেকটা জিনিস, 1 মিনিট, তাহলে আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো। আর পড়ার জন্য থ্যাংক ইউ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আর হচ্ছে কমেন্ট করো, কমেন্ট মি। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো, লাইক করো। ওকে, আর কমেন্ট তো অবশ্যই করো।